তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর কোচিং সেন্টারে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি ক্লাস 10-এর জিওগ্রাফির ভারতের জলসম্পদ। তো বেসিক্যালি ভারতের জলসম্পদ করানোর সময় তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হবে গঙ্গা নদীর তোমার গতিপথ, উৎসস্থল, পতনস্থল, কত কিমি লম্বা আছে, তারপরে তোমার গতিপথ, সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদীর গতিপথ। এটা তো হলো উত্তর ভারতের নদী, মানে উত্তর ভারতের নদী। আসে দেখো একটা জিনিস দেখো, ভারতের জলসম্পদ বলতে তোমরা কি বুঝছো? যে পরিমাণ জল আছে, ভারতের জল কিসে আছে? জল মানে তোমার মাটি নিচে আছে, সেটা তো আলাদা কথা, কিন্তু জলসম্পদ বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে এখানে যতগুলো ভারতের নদী নালা আছে, নদী নালা, খাল বিল, হ্রদ, যত কিছু আছে সমস্ত কিছুকে একত্রে জলসম্পদ বলা হচ্ছে। তো আমরা তো হ্রদ তো পড়বই, কিন্তু তার আগে আমরা নদী পড়বো। দেখো নদীকে কয় ভাগে ভাগ করা হয়েছে বেসিক্যালি, আমার মতে যদি ধরো, তো দেখো এখান থেকে যদি আমরা ইমাজিনে একটা লাইন টানি এখান থেকে, তো উপর থেকে আমরা ধরবো উত্তর ভারত, নিচের থেকে ধরবো দক্ষিণ ভারত। দুই ভাগে ভাগ করা আছে, উত্তর ভারত আর দক্ষিণ ভারত। উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী। বেসিক্যালি উত্তর ভারতের যেগুলো নদী আছে সেগুলো সমস্ত হিমালয়ের বরফ গলা জলে তৈরি, সমস্ত হিমালয়ের বরফ গলা জলে তৈরি। ভালো করে মনে রাখবে কিন্তু, এখানে তোমরা জানো ভালো করে, এখানে হিমালয় আছে, এখানে হিমালয় পর্বত আছে, হিমালয় থেকে বরফ গলা জলে সমস্ত নদী বয়ে বয়ে এসে কিছুটা বঙ্গোপসাগরে পড়েছে। এদিকে আছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি কারণ বাংলায় লিখতে গেলে এখন জায়গা বেশি। আচ্ছা থাক, লিখে দিলাম বে অফ বেঙ্গল, মানে বাংলায় হলো বঙ্গোপসাগর, বাংলায় হলো বঙ্গোপসাগর, মনে রাখবে। আর বাম দিকে আছে আরব সাগর, অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি। ওকে, এখানে আছে বঙ্গোপসাগর, এখানে আছে আরব সাগর, নিচে আছে তোমার পুরো ভারতের ম্যাপটা আঁকিনি, পুরো ভারতের ম্যাপটা আঁকলে এরকম হতো, নিচে আছে ভারত মহাসাগর। ঠিক আছে, এটা হলো বঙ্গোপসাগর, এটা হলো আরব সাগর। সমস্ত নদী হিমালয় পর্বতের সমস্ত নদী বরফ গলা জলের নদী বয়ে 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 এসে বঙ্গোপসাগরে পড়ে গেছে, বঙ্গোপসাগরে পড়ে গেছে। ব্রহ্মপুত্র বলো, গঙ্গা বলো, আরও অনেক নদী আছে, তিস্তা নদী, সব ব্রহ্মপুত্রের সাথে মিশে টিকে এখানে সব এসে পড়েছে। আরেকটা নদী আছে যেটাকে বলে সিন্ধু নদী, সেটা এখান থেকে উৎপন্ন হয়, এটা দিয়ে গিয়ে তোমার আরব সাগরে এসে পড়েছে। ওকে, ঠিক আছে, এটা তো হয়ে গেল উত্তর ভারতের নদী। দক্ষিণ ভারতের নদীগুলো সমস্ত নদী বরফ গলা জলে নয়, বৃষ্টির জলে তৈরি। দক্ষিণ ভারতের সমস্ত নদী কিসে তৈরি? বৃষ্টির জলে তৈরি। মানে বৃষ্টি, এখানে একটা তোমার পর্বত আছে পশ্চিমঘাট পর্বতমালা। তোমরা যদি ফিজিক্যাল জিওগ্রাফি মানে ভারতের যেসব হিমালয় পর্বত কোথায় আছে, মালভূমি অঞ্চল কোথায় আছে, উপদ্বীপ, দ্বীপ, এগুলো যদি পড়ে থাকো, তো তোমরা পড়ে হবে এখানে একটা পশ্চিমঘাট পর্বতমালা বলে একটা জায়গা আছে। সেখানে কি হয়, এই আরব সাগর থেকে বাতাস, মানে যেটা তোমার আছে, বায়ু আছে, সেটা ওখানে ধাক্কা লেগে গিয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। সমুদ্রের যে মানে আর্দ্র বায়ুগুলো এসে প্রচুর বৃষ্টিপাতে বলে এখানে বরফ গলা জলে, বৃষ্টিপাতের ফলে এখানে কিছু নদীর সৃষ্টি হয়। এখানে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এগুলো দক্ষিণ ভারতের নদী। তো সেটা আজকে আমাদের টপিক নয়, আমাদের টপিক হলো আজকে উত্তর ভারতের নদী, যেটা হলো তোমার গঙ্গা নদী আর সিন্ধু নদী আজকে বোঝাবো। এর পরের ভিডিওতে ব্রহ্মপুত্র নদী আসবে, আর তারপরে আসবে তোমার বাকি যেগুলো নদী থাকলো দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে, তো দেখো গঙ্গা নদী আজকে বোঝাবো আগে। তো গঙ্গা নদীর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে, সেগুলো আগে জেনে নেবো। ঠিক আছে, তো দেখো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য গঙ্গা নদীর মোট। আচ্ছা আগে আমি গঙ্গা নদীটা তোমাদের এঁকে দেখিয়ে দিই যে গঙ্গা নদীটা ভারতের আছে কোথায়, এক্স্যাক্টলি আছে কোথায়। দেখো তোমরা যদি ভারতবর্ষের কোথায় কোন স্টেট আছে, কোথায় কোন রাজ্য আছে, এটা যদি না জেনে থাকো, তো প্লিজ দয়া করে ভিডিওটা পজ করে আগে ভারতের কোথায় কোন স্টেট আছে, তোমাদের বইয়ে পেয়ে যাবে প্রথম দিকে যখন ভারত স্টার্ট হয়, সেখানে কোথায় কোন স্টেট মানে কোথায় কোন রাজ্য আছে সেটা দেখে এসো, না তো একটু প্রবলেম হবে বুঝতে। ঠিক আছে, তো দেখো এখানে একটা বেসিক্যালি এখানে একটা রাজ্য আছে উত্তরাখণ্ড, তার উপরে আছে হিমাচল প্রদেশ, এখানে আছে জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান, তারপরে তোমার এখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি মিশে আছে। এগুলো তোমার দেখতে হবে তোমাকে ম্যাপে। ওকে, তো বেসিক্যালি এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে তোমার গঙ্গোত্রী হিমবাহ। কি নাম আছে? গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ বলে একটা জায়গা আছে। ওকে, এখান থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, এখান থেকে নদী এসছে এখানে। দেখো কয়টুকু আমি আঁকলাম আগে দেখো ভালো করে, তারপরে আমি বলছি বড় জিনিসগুলো। এইটুকু আঁকলাম। এটা নদীর নাম হলো ভাগীরথী নদী। কি নাম হলো এটা? এটা নদীর নাম হলো ভাগী, আচ্ছা তোমাদের বই বানানটা কি আছে দেখি আমি একবার, ভাগীরথী। ঠিক আছে, ভাগীরথী। ওকে, একটা নদী এখান থেকে এসছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, তার নাম হলো ভাগীরথী নদী। আরেকটা নদী এসছে, তার নাম হলো তোমার, এখান থেকে একটা নদী এসছে, তার নাম হলো তোমার অলকনন্দা। দেখো দুটো নদী এসে মিশ্রিত হয়েছে, দুটো নদী এসে এক জায়গাতে মিলিত হয়ে গেছে। এদিক থেকে এসে বাম দিক থেকে এসে তোমার ভাগীরথী, ডান দিক থেকে এসে তোমার অলকনন্দা, দুটো নদী এসে মিশ্রিত হয়েছে। এই জায়গাটার নাম হলো তোমার দেবপ্রয়াগ। কি লিখলাম? দেবপ্রয়াগ, যেটা সমস্ত কিছু আছে তোমার উত্তরাখণ্ডে। দেবপ্রয়াগ বলো সমস্ত কিছু উত্তরাখণ্ডে। ওকে, তো দেখো কি হচ্ছে ব্যাপারটা,
বাম দিক থেকে এসে তোমার ভাগীরথী, ডান দিক থেকে এসে অলকনন্দা। ওকে, এটা নদীর নাম হলো অলকনন্দা। এটা নদীর নাম কি? অলকনন্দা। অলকনন্দা। ওকে, তো দেখো ভাগীরথী বাম দিক থেকে, ডান দিক থেকে অলকনন্দা এসে মিশ্রিত কোথায় হয়েছে? দেবপ্রয়াগ। এই জায়গাটার নাম হলো তোমার দেবপ্রয়াগ। ওকে, ঠিক আছে, দেবপ্রয়াগে এসে মিশ্রিত হয়েছে। এই যে মিশে গেল, তারপরে মিশ্রিত হওয়ার পর একটা নদী বেরোলো, তো মিশ্রিত হওয়ার পর একটা নদী বেরোলো, সেটা এভাবে করে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেল। ওকে, মিশ্রিত হয়ে একটা নদী বেরোলো, সেটা গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেল। ওকে, এই নদীটার নাম হলো গঙ্গা নদী। কি নাম হলো এটার নাম? গঙ্গা। বুঝতে পারলে গঙ্গা নদীর উৎপত্তি কিভাবে হলো? গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ভালো কথা, তোমাদের বই লেখা আছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। দেখো এই নদীটার নাম কি ছিল? অলকনন্দা। অলকনন্দা নদীটা মেশার আগে ওর নাম কি ছিল? ভাগীরথী। যে অলকনন্দা নদীটা মিশে গেল ওর সাথে, তারপরে নাম হয়ে গেল গঙ্গা। কোথা থেকে উৎপন্ন হয়েছে? এইটার নাম হলো গঙ্গোত্রী হিমবাহ। এইটা জায়গাটার নাম হলো গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ। ওকে, কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ। আছে কোথায়? উত্তরাখণ্ড। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে একটা নদী যার নাম হলো ভাগীরথী। ডান দিক থেকে একটা নদী হলো অলকনন্দা, দিয়ে এভাবে করে মিশে গেল। এভাবে করে দুটো নদী এসে মিশে গেল। মিশে যাওয়ার পরে যে নদীটা বেরালো, তাই সেটার নাম হলো গঙ্গা। ওকে, গঙ্গা নদী বুঝতে পারলে? বেসিক্যালি গঙ্গা নদীর আগে নাম কি ছিল? ভাগীরথী। অলকনন্দা মিশার পরে কি নাম হলো? গঙ্গা। ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। এবার ভাববে তোমরা নদীটা আছে কত লম্বা? কত লম্বা আছে? টোটাল যদি দেখি নদীটা লম্বা আছে, তোমাদের বই যেটা ডেটা লেখা আছে, অনেক বই আলাদা ডেটা পাবে, কিছু বই আলাদা ডেটা পাবে, বেশি ডিফারেন্স হবে না, 5-10 ডিফারেন্স হবে। দেখো তোমাদের বই লেখা আছে 2510 কিমি। কত? 2510 কিমি। কত লম্বা আছে? 2510 কিমি। এটা ওভারঅল, মানে মোট গঙ্গা নদীটা কত লম্বা আছে। ওকে, কিন্তু যদি ভারতবর্ষে দেখতে চাও, ভারতবর্ষ তোমার এখানে শেষ, তো এর পাশে তো বাংলাদেশ পড়ে যাচ্ছে। দেখো কিছুটা বাংলাদেশে চলে গেছে না নদীটা। যদি তুমি ভারতবর্ষ শুধু দেখতে চাও, তো আছে তোমার 2071 কিমি। এটা কি? ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে আছে 2071 কিমি। কত? 2071 কিমি, 2071 কিমি। আর টোটাল যদি ওভারঅল দেখতে চাও, তাহলে আছে 2510 কিমি। ঠিক আছে, কোথায় থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে। তোমাদের বই লেখা আছে গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে। এটার নাম হলো বঙ্গোপসাগর। ঠিক আছে, ইংরেজিতে বে অফ বেঙ্গল, বাংলায় হলো বঙ্গোপসাগর। ইংরেজি জানার দরকার নেই, আমি লিখে দিয়েছি, আমার লিখতে ভালো লাগে বলে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, এবার দেখো, এটা তো হয়ে গেল ইম্পর্টেন্ট কথা। এবার দেখো গঙ্গা নদীকে কি বলা হয়? গঙ্গা নদীকে বলা হয় আদর্শ নদী। গঙ্গা নদীকে কি বলা হয়? আদর্শ নদী। কেন? কোন নদী আদর্শ নদী কখন হবে? কোন নদী আদর্শ নদী কখন হবে? যখন তার তিনটি গতিপথ স্পষ্টভাবে বোঝা যাবে। তিনটি গতিপথ বলতে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তিনটি গতিপথ যখন স্পষ্ট বোঝা যাবে, তখন সে নদীকে আদর্শ নদী বলে। গঙ্গা নদীরও তিনটি গতিপথ ভালো করে বোঝা যায়, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। ঠিক আছে, দেখো এক একটা গতি আমরা এবার বুঝে নেবো। আরো কিছু ইম্পর্টেন্ট থাকলো? আচ্ছা, বুঝিয়ে দেবো পরে। শাখা নদী, উপনদীগুলো কি কি আছে সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো তিনটি গতি সম্পর্কে আমরা আগে জানবো। গঙ্গা নদীর গতিপথ যদি তোমার পরীক্ষাতে আসে, তোমার পরীক্ষাতে যদি আসে গঙ্গা নদীর গতিপথ, তো সিম্পলি তুমি একটা জিনিস অ্যাড করি। আমি যে ছবিটা আঁকলাম, সেই ছবিটা তোমরা সিম্পলি অ্যাড করি আর দেখিয়ে দিয়ে যে কোথায় থেকে কোথায় উচ্চগতি আছে, কোথা থেকে কোথায় মধ্যগতি, কোথা থেকে কোথায় নিম্নগতি। আমি এখন দেখিয়ে দিচ্ছি। তোমাদের বই ছবি দেওয়া নেই, তোমাদের বই একটা ওভারঅল ছবি দেওয়া আছে ভারতবর্ষের পরের পৃষ্ঠায়, যে কোথায় কোন নদী আছে, সমস্ত ভারতবর্ষে কোথায় কোন নদী আছে। কিন্তু সিম্পলি তুমি যদি শুধু তোমাকে যদি বলে যে গঙ্গা নদীর গতিপথ, তখন তুমি ছবি কি আঁকবে? তখন তুমি এই ছবিটা আঁকবে। ঠিক আছে, দেখো গঙ্গা নদীর তিনটা গতিপথ, তিন গতিপথে তিনটা জিনিস আছে, একটা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতির ব্যাপারে আমরা আগে বুঝছি। দেখো উচ্চগতি, দেখো এটা তো গঙ্গা নদী। উচ্চগতি বলতে দেখো কোনটুকু জায়গাকে বোঝাচ্ছে। দেখো উচ্চগতি সবসময় জানো তোমরা পাহাড়ের মধ্যে হয়, বেসিক্যালি পাহাড়ের মধ্যে উচ্চগতিটা হবে। তো দেখো এই জায়গাটুকু থেকে প্রায় তোমার এই জায়গাটুকু হলো উচ্চগতি, প্রায় এই জায়গা থেকে এই জায়গাটুকু। ঠিক আছে, ম্যাপে হলো এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা কি হলো? উচ্চগতি। ওকে, দেখো তোমাদের বইয়ে কি লেখা আছে? দেখো গঙ্গা নদী উৎপত্তি স্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। দেখো বইটা খুলে দেখতে হবে, উচ্চগতিতে লেখা আছে উৎপত্তি স্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে। জানি, আমরা তো জানি এখানে এটা ভাগীরথী নাম ছিল, যতক্ষণ না অলকনন্দার সাথে মিশলো তারপরে তো গঙ্গা নাম হলো না, উচ্চ নদী ভাগীরথী নামে পরিচিত। তারপরে কি বলেছে দেখো, দেবপ্রয়াগের কাছে এসে অলকনন্দার সাথে মিলিত হয়েছে। এই যে এটা জায়গার নাম হলো দেবপ্রয়াগের কাছে এসে অলকনন্দার সাথে মিশ্রিত হয়ে গেছে, তারপরে গঙ্গা নাম হয়ে গেছে। তারপরে দেখো কি বলছে, দেবপ্রয়াগের পরে আরো দক্ষিণে প্রবাহিত হয়েছে, দক্ষিণ দিকে এসছে না। দেখো এটা চারদিক করলে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা পশ্চিম। দেখো
উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে দেবপ্রয়াগ, এটা দেবপ্রয়াগ ছিল, এই জায়গাটার নাম কি ছিল দেবপ্রয়াগ। ওকে, দেবপ্রয়াগ আরো দক্ষিণে এসছে হরিদ্বার, কোথায় হরিদ্বারের কাছে এসে সমভূমিতে মিশে গেছে। এটা জায়গার নাম কি বলবো আমরা, হরিদ্বার। কি বলবো, হরিদ্বার। ওকে, হরিদ্বারের কাছে এসে সমভূমিতে মিশে গেছে। দেখো উচ্চগতি কোনটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলো, উৎপত্তি স্থল মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার অব্দি হলো উচ্চগতি। কত কিমি, তোমাদের বইয়ে লেখা আছে 200 কিমি। তো আমরা প্রথম পয়েন্ট কি লিখবো, উচ্চগতি। যখন আমরা লিখতে যাবো গঙ্গা নদীর উচ্চগতি, এইভাবে করে লিখবে পরীক্ষাতে, বেশি ভালো হবে। উচ্চগতি লেখার সময় কি লিখবে, গঙ্গোত্রী বিস্তৃতি কত দূর অব্দি বিস্তৃত গঙ্গা নদী, সরি উচ্চগতিটা। একটা হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে কত দূর, হরিদ্বার পর্যন্ত। কত কিমি টোটাল, 280 কিমি, টোটাল 280 কিমি। ওকে, এটুকু হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি পয়েন্ট হবে, উৎপত্তি স্থলে এটা কি নামে পরিচিত, উৎপত্তি স্থলে কি নামে পরিচিত, এটা ভাগীরথী নামে পরিচিত। একটু আমার বাংলা লেখা খারাপ আছে, একটু ম্যানেজ করে নিও। ভাগীরথী নামে পরিচিত। ওকে, তারপরে কি বলছে দেখো, তারপরে পয়েন্টটা বলছে অলকনন্দার সাথে মেশার পরে গঙ্গা নাম হয়ে গেছে। সেম পয়েন্টটা তোমরা এখানে জুড়ে দিবে যে অলকনন্দার সাথে মেশার পরে দেবপ্রয়াগের কাছে এসে অলকনন্দার সাথে মিশ্রিত হয়েছে। ভাগীরথী নদী দেবপ্রয়াগের কাছে এসে অলকনন্দার সাথে মিশ্রিত হয়েছে। ভাগীরথী নদী কোথায়, দেবপ্রয়াগে। কোথায় আছে এটা, দেবপ্রয়াগ। যদি ম্যাপ পয়েন্টে চলে আসে উত্তরাখণ্ড, দেবপ্রয়াগে কার সাথে মিশে গেছে, অলকনন্দার সাথে মিশে গেছে। অলকনন্দা, হিন্দিতে নাম হবে অলকনন্দা, বাংলায় অলকনন্দার সাথে মিশেছে। ওকে, যে অলকনন্দার সাথে মিশে গেল সেই গঙ্গা নদী কি হয়ে গেল, তোমার ভাগীরথী নদীর নাম কি হয়ে গেল, গঙ্গা নদী। এইটুকু হলো তোমার উচ্চগতি। কি পয়েন্ট বেরালো দেখো, গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে বিস্তৃত। দেখো উচ্চগতিটা কোথায়, গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার অব্দি লিখে দিয়েছি। কত কিমি টোটাল, 280 কিমি লিখে দিয়েছি। উৎপত্তি স্থলে এর নাম কি, ভাগীরথী নদী। এখানে এইটুকু নদীটার নাম কি ছিল, ভাগীরথী নদী। ভাগীরথী দেবপ্রয়াগের কাছে এসে অলকনন্দার সাথে মিশে গেছে, এটা লিখে দিয়েছি। আরেকটা পয়েন্ট লিখে নিই, যেটা হলো ভাগীরথী অলকনন্দার সাথে মেশার পরে গঙ্গা নামে আরো দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গেছে। কোথায়, তোমার নিচের দিকে প্রবাহিত হয়ে গেছে, মানে এই সব সাইডে প্রবাহিত হয়ে গেছে। কোথায়, এটা কি বলবো, উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু হলো তোমার উচ্চগতি বোঝা গেছে। উচ্চগতি বোঝা গেছে কিনা বলো, উচ্চগতির পয়েন্ট কাটা হলাম, 4-5টা পয়েন্ট পেলাম, বাস এইটুকু তোমরা লিখে দিবে পরীক্ষাতে। স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, আর না তো বইতে লেখা আছে। দেখো এবার আমি মিটিয়ে দিচ্ছি, এগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, নামগুলো তোমরা বুঝে গেছো, বুঝতে সুবিধা হবে। না তো ভিডিওটা একবার ব্যাক করে দেখবে, বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এটুকু কি গতি ছিল, এখান থেকে এটুকু ছিল উচ্চগতি, এখান থেকে এটুকু ছিল উচ্চগতি। ওকে, এবার আমরা আসবো মধ্যগতিতে। দেখো মধ্যগতি কোথা থেকে কোথায় আছে, হরিদ্বার থেকে বিহারের কাছে একটা জায়গা আছে রাজমহল। এইটুকু বিহারটা প্রায় তোমার এইসব জায়গাতে আছে। বিহারের কাছে একটা জায়গা আছে, রাজমহলের কাছে গিয়ে তোমার এটা হলো মধ্যগতি। প্রথমে এটা ছিল উচ্চগতি, এটুকুটা মধ্যগতি, তারপরে পুরোটা হলো তোমার নিম্নগতি। ঠিক আছে, দেখো মধ্যগতির মধ্যে কি কি পড়ছে দেখো, তোমাদের বই লেখা আছে মধ্যগতির মধ্যে বলছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পার। হরিদ্বার, এটা জায়গার নাম কি ছিল, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় অব্দি। এটা তোমরা লিখে দিলে মধ্যগতিতে। আচ্ছা আমি লিখেই দিই তাহলে, দেখো মধ্যগতি। ওকে, দেখো প্রথম পয়েন্ট কি হবে, বিস্তৃতি। আচ্ছা বিস্তৃতি বানানটা ভুল হলো, বিস্তৃতি। আচ্ছা বিস্তৃতি। ঠিক আছে, দেখো বিস্তৃতি কত দূর হচ্ছে, হরিদ্বার কোথায় আছে, উত্তরাখণ্ড। ওকে, হরিদ্বার থেকে কোথায়, বিহারের রাজমহল পাহাড়। ওকে, এটা হলো বিস্তৃতি।
কত লম্বা আছে, লম্বা তোমাদের বইয়ে দেওয়া নাই, লম্বা এটা বেশি হবে, 280 থেকে বেশি হবে। আই থিঙ্ক দিস ইজ 400 500 600 এরকম হয়ে যাবে তোমার, 600 700, ঠিক আছে। তারপরে দেখো বলেছে এই অংশে, দেখো এইটুকু অংশের মধ্যে অনেক অনেক তোমার উপনদীর সাথে মিশেছে, অনেক অনেক বই 6-7টা উপনদীর সাথে মিশেছে এইসব অঞ্চলে। দেখো এইসব অঞ্চলে অনেক উপনদীর সাথে মিশেছে, যাদের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, রামগঙ্গা, গোমতী, ঘাঘর, গন্ডক, বুড়ি গন্ডক, কোসি, এগুলো হলো ডান তীরের উপনদী। দেখো ডান তীর আর বাম তীর বলতে তোমাদের মাথায় যদি কনফিউশন থাকে, দেখো আমি এখানে যাচ্ছি, আমি তোমার দিকে যাচ্ছি হেঁটে, এভাবে হেঁটে যাচ্ছি, তো আমার ডান দিক কোনটা, এটা, বাম দিক কোনটা, এটা, ওকে। আমার ডান দিক কোনটা, এটা, আমার বাম দিক কোনটা, এটা, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, তোমার এটা হলো উপনদী হলো এবং ডান তীরে দেখো গঙ্গা নদী যাচ্ছে কোন দিকে, এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে বয়ে আসছে, এদিক থেকে এদিকে বয়ে আসছে, তোর বাম দিক কোনটা হবে, এদিকটা, কেউ যাচ্ছে এদিকে, তোর বাম দিক কোনটা ওটা, আর ডান দিক কোনটা এটা। তো বাম দিকে দেখো কিছু উপনদীর সাথে মিশেছে, যার নাম হলো, প্রথম উপনদীর নাম হলো রামগঙ্গা। আছে কোথা থেকে কোথায়, রামগঙ্গা আছে এখান থেকে প্রায় এইসব জায়গা থেকে এসে এইসব জায়গাতে একটা নদী মিশেছে, যেটা হলো রামগঙ্গা, যেটার নাম কি রামগঙ্গা। আমি আর দিয়ে লিখছি, আমি ইংরেজিতে লিখছি, তোমরা বুঝে যাবে, হ্যাঁ ঠিক আছে, না তো বাংলায় লিখলে হ্যাপাজাট হয়ে যাবে। রামগঙ্গা, এটা নদীর নাম কি, রামগঙ্গা, ওকে। নেক্সট নদী কার সাথে মিশেছে, রামগঙ্গার পরে মিশেছে তোমার গোমতী। রামগঙ্গার সাথে কি কোথায় মিশেছে, গোমতী। গোমতী নদী আছে তোমার প্রায় এইসব জায়গাতে, এটা নদীর নাম কি তোমার গোমতী, ওকে। দেখো প্রথম নদী কার সাথে মিশেছে, রামগঙ্গা, নেক্সট নদী মিশেছে তোমার গোমতীর সাথে, নেক্সট নদী কার সাথে মিশেছে, গোমতীর সাথে। এটা এগুলো সব বাম তীরের উপর নদীর কথা বলছি, বাম দিকে, এটা দাগ আছে, বাম দিক কোনটা, এটা ডান দিকে, এটা যাচ্ছে এদিকে, বাম দিক। প্রথম নদী রামগঙ্গা, সেকেন্ড নদী হলো গোমতী। থার্ড নদীর নাম কি বলেছে, ঘাঘর। থার্ড নদীর নাম কি বলেছে, ঘাঘর। ঘাঘর নদী তোমার এসছে নেপালের প্রায় এইসব জায়গা থেকে এসে এখানে দিয়ে মিশেছে, এর নদীর নাম কি তোমার ঘাঘর, ঘাঘর, ওকে। প্রথম রামগঙ্গা, সেকেন্ড ঘাঘর, থার্ড হলো প্রথম রামগঙ্গা, সেকেন্ড হলো গোমতী, থার্ড হলো ঘাঘর, ঠিক আছে। তারপরে কোন নদীর কথা বলেছে, দেখো গন্ডক। তারপরে কোন নদীর কথা বলেছে, গন্ডক। গন্ডক এসছে প্রায় নেপালের এসব জায়গা থেকে, নেপালে এসব জায়গা থেকে এসছে, ঠিক আছে। আমার ম্যাপটা ছোট হয়ে গেছে বলে তোমার নদীগুলো এসছে এভাবে এভাবে করে, ঠিক আছে। এটা কি নাম হলো, গন্ডক। খালি মনে রাখবে বাম দিকের নদী, ডান দিকের কোনটা, আমি ছবি এঁকে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেক উপনদী এসে মিশেছে, প্রথমটা হলো রামগঙ্গা, সেকেন্ডটা হলো গোমতী, থার্ড হলো ঘাঘর, ফোর্থ হলো গন্ডক। আরেকটা নদী এসছে যেটা হলো কোসি, যেটা হলো বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। কোসি নদী কোথায় এসছে, কোসি নদীর সাথে মিশেছে এখানে, ওকে। কোসি, KOSHI, কোসি, ওকে, ঠিক আছে। দেখো কটা নদী হলো বাম তীরে, কটা নদী পেলাম, রামগঙ্গা প্রথম নদী পেলাম, রামগঙ্গা 1 নম্বর, তারপরটা কি পেয়েছি গোমতী 2 নম্বর, তারপরে কি পেয়েছি ঘাঘর 3 নম্বর, তারপরে কি পেয়েছি তোমার পেয়েছি গন্ডক 4 নম্বর, কোসি পেয়েছি 5 নম্বর। 5টা উপনদী পেয়েছি বাম দিকে, 5টা উপনদী পেয়েছি। ডান দিকে পাবো মাত্র দুটো, সেটা হলো যমুনা আর একটা হলো সোন। ডান দিকে পাবো মাত্র দুটো, সেটা হলো যমুনা আর সোন। দেখো যমুনা নদী কোনটা, যমুনা নদী এখানে এসছে, এটা দিয়ে একটা নদী এসছে যমুনা, এখান থেকে এসে বয়ে এখানে এসে মিশে গেছে, এটা হলো যমুনা, এটা হলো যমুনা, কি নাম, যমুনা, ওকে। আরেকটা নদী আছে সোন, সেটা নদী প্রায় তোমার এইসব জায়গা থেকে উৎপন্ন হয়েছে, গিয়ে এখানে গিয়ে মিশেছে, সোন, কি নদী, সোন, ওকে। দুটো নদী ডান দেখো, বাম দিকের উপর নদী কটা পেলাম, রামগঙ্গা তোমার, তারপরে পেয়েছি গোমতী, ঘাঘর, গন্ডক, কোসি। গুলাবে না কিন্তু, 4টা জি আছে, দেখো এখানে 4টা জি আছে, রামগঙ্গাতে জি, ঘাঘর, গোমতী, গন্ডক, 4টা জি মনে রাখবে। বাম দিকে হলে 4টা জি, আর ডান দিকে হলে যমুনা আর সোন, দুটা মনে রাখবে, ঠিক আছে। ঠিক আছে, অসংখ্য উপনদী পেলাম। ডান দিকে পেলাম কি কি, ডান দিকে পেলাম দুটো যমুনা আর তোমার হলো সোন। যমুনার সাথে আবার 2-3টা নদী মিশে গেছে, চম্বল, বেতুয়া, সিন্ধ, 3টা নদী আছে, তোমাদের এসব বই দেওয়া নেই, তা আমি বলে দিচ্ছি। এখান থেকে এসে চম্বল, বেতুয়া, সিন্ধ, এরকম 3টা নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। এখানে এসছে চম্বল, বেতুয়া, সিন্ধ, চম্বল, বেতুয়া, সিন্ধ, এই কটা নদী। আর যমুনার সাথে মিশেছে, যমুনা গিয়ে আবার গঙ্গার সাথে মিশেছে। অনেক আছে ভারতবর্ষে এরকম উপনদী, অনেক আছে, কিন্তু তোমাদের যেহেতু ছোট ক্লাসে হলে বলে এত জানা দরকার নেই। তোমরা যখন বড় ক্লাসে উঠবে, হয়তো তোমাদের বই ছোট করে দেওয়া আছে, বড় ক্লাসে এরকমও দেওয়া থাকবে। প্রত্যেকটা নদী তোমাকে আবার, প্রত্যেকটা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা নদী আবার শাখা নদী, উপনদী, এগুলো আবার সম্পর্কে পড়তে হবে। দেখো উপনদীগুলোরও কোথা থেকে উৎপন্ন হয়েছে এগুলো সব পড়তে হবে বড় ক্লাসে, ঠিক আছে, ওকে। দেখো বাম দিকের উপর আবার আমি রিভাইজ করে দিচ্ছি, 4টা জি, বাম দিকের উপর 4টা জি, ঠিক আছে, 4টা জি। প্রথম জি হলো রামগঙ্গা, প্রথম জি রামগঙ্গা, সেকেন্ড জি হলো গোমতী, থার্ড জি হলো ঘাঘর, তারপরে ফোর্থ জি হলো গন্ডক, 5 নম্বর হলো কোসি। কোসিকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে।
এবার দেখো তারপরে কি বলেছে এখানে, তারপরে বলেছে তোমার ডান দিকের উপনদী হলে এবার তোমার সোন আর যমুনা। ডান দিকের উপনদী কি সোন আর যমুনা, এটা তোমাদের পড়ার দরকার নেই, চম্বল বেতুয়া সিন্ধ এটা পড়ার দরকার নেই। ডান দিকের উপনদী হলো যমুনা আর সোন, ঠিক আছে, বোঝা গেছে। এটা হলো মধ্যগতি। মধ্যগতি কি কি বলবে, কোথা থেকে কোথায় বিস্তৃত, হরিদ্বার থেকে বিহারের রাজমহল অব্দি। তারপরে কি লিখবে, এই অঞ্চলে অসংখ্য কি পাওয়া যায়, উপনদী দেখা যায়, উপনদী দেখা যায়। ডান দিকের উপনদী কি কি দেখবো, ডান দিকের উপনদী, ডান দিকের উপনদী কি কি, ডান দিকের উপনদী দুটো আছে, যমুনা আর সোন। তো কি লিখবো, যমুনা ও সোন। তারপরে কি লিখবো, বাম দিকের উপনদী কি কি আছে বলো, চারটা জি, রামগঙ্গা, তারপরে কি ছিল গোমতী, তারপরে ঘাঘর, তারপরে রামগঙ্গা, গোমতী, ঘাঘর, তারপরে গন্ডক, তারপরে কোসি। এই কটা কি পেলাম, এটা কটা পেলাম বাম দিকের উপনদী। ওকে, বোঝা গেছে। এটা হলো তোমার মধ্যগতি, ঠিক আছে। এবার আমরা লাস্ট যেটা টপিক আছে নিম্নগতি, সেটা ডিসকাস করে নিই, ঠিক আছে। লাস্ট টপিক কি আছে, নিম্নগতি, ঠিক আছে। গঙ্গা নদীর কিন্তু নিম্নগতি দেখো আমি মিটিয়ে দিচ্ছি, আবার আমি ভালো করে গঙ্গা নদীর তোমার নিম্নগতিটা বোঝানোর জন্য আমি ভালো করে আঁকছি। ভুলবে না কিন্তু কোথায় থেকে কোন নদী উৎপন্ন হয়েছে, এটা ভুলবে না, ঠিক আছে, মনে রাখবে। ওকে, আমি আরেকবার ভালো করে এঁকে দিচ্ছি জিনিসটা। দেখো গঙ্গা নদী এসেছিল কোথায় থেকে, এরকম করে এসেছিল। ওকে, তো দেখো এবার ব্যাপারটা কি হচ্ছে, এখানে এসে দুই ভাগে ভেঙে গেছে, এখানে একটা ভেঙে গেছে আর এখানে একটা। আচ্ছা, আর একটু কাছে নিয়ে যায় তাহলে ভালো লাগবে। দেখো এটা কি ছিল, এখানে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছিল, এটা আলাকনন্দা নদী ছিল, তারপর এটা কি ছিল, যমুনা ছিল। আচ্ছা আমি মিটিয়ে দিচ্ছি, যমুনা বুঝতে পারবো না তোমাকে। দেখো এবার এটুকু আমরা পেয়েছিলাম উচ্চগতি, এটুকুটা আমি পেয়েছি কি মধ্যগতি। এবার নিম্নগতি কি হচ্ছে, দেখো নিম্নগতিতে কি বলেছে, দেখো নিম্নগতি বলেছে রাজমহল পাহাড় থেকে মোহনার অংশ হলো গঙ্গা নদী। এখান থেকে শুরু করে মোহনা বলতে এইটুকু অবধি, মানে যে মোহনা বলতে যেখানে সমুদ্রের সাথে মিশে গেছে, সমুদ্র বা মহাসমুদ্রের সাথে মহাসাগর বা কোথাও গিয়ে মিশলে সেটাকে মোহনা বলে। একটা নদী আরেকটা নদীর সাথে মিশলো, যে জায়গাতে মিশলো সেটা মোহনা, সমুদ্রের সাথে মিশলো সেটা মোহনা, কোনো জায়গাতে গিয়ে মিশলে সেটা হলো মোহনা, ঠিক আছে। মোহনা অবধি কি হলো তোমার নিম্নগতি। এবার কি বলেছে দেখো, রাজমহল পাহাড় থেকে দক্ষিণমুখী হয়ে, নিচের দিকে নেমে গিয়ে দেখো দুই ভাগে ভেঙে গেছে। এটা হলো মুর্শিদাবাদের কাছে, মানে পশ্চিমবঙ্গের একটা মুর্শিদাবাদ বলে জায়গা আছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ান বলে একটা জায়গা আছে তোমাদের কাছে, মালদা ডিস্ট্রিক্টে যদি তোমরা থাকো, মালদা থেকে ধুলিয়ান খুব কাছে, তোমার বেশিক্ষণ লাগবে না, 40-50-60 কিলোমিটার মতো হবে। ধুলিয়ান গঙ্গার কাছে, ধুলিয়ানের কাছে গঙ্গা দুই ভাগে ভেঙে গেছে। একটা ভাগ কে বলে তোমার, একটা ভাগের নাম হচ্ছে তোমার দুই শাখায় ভেঙে গেছে, একটা হলো পদ্মা, একটা হলো কি পদ্মা, একটা কি নাম হলো পদ্মা, ঠিক আছে। দেখো একটা হলো পদ্মা, দেখো যে শাখাটা চলে গেছে ওদিকে বাংলাদেশে, সে শাখাটা পদ্মা নাম হয়ে গেছে, দুই ভাগে ভেঙে গেছে, একটা নাম হয়ে গেছে পদ্মা, কি হয়েছে, একটা নাম হয়েছে পদ্মা। আরেকটা যে ভেঙেছে দেখো এদিকে যে ভেঙে এসছে, এটাকে বলছে ভাগীরথী, আবার নাম বলছে ভাগীরথী, ঠিক আছে, দুটোর নাম পড়ে ভাগীরথী। দেখো নিম্নগতিতে কি হচ্ছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুই ভাগে ভেঙে গেছে গঙ্গা নদীটা, দুই মানে শাখা নদী হয়ে গেছে, দুটো শাখা নদী হয়ে গেছে, একটা নদী যাচ্ছিল দুই ভাগে চলে গেল, মানে শাখা নদী হয়ে গেল। একটা শাখা নদী পদ্মা নামে বাংলাদেশে চলে গেল, একটা ভাগীরথী নামে নিচের দিকে দক্ষিণের দিকে চলে আসলো, আবার দক্ষিণের দিকে, ঠিক আছে। আবার ভাগীরথী নদী আবার কি বলছে, পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত হয়েছে, এর শেষ অংশে মানে এইটুকুতে আবার নাম দেখো হুগলি নদী, কি নাম, হুগলি নদী। যখন ভাঙলো তখন ভাগীরথী নাম ছিল, কিন্তু শেষ পশ্চিমবঙ্গের শেষ মাথায় এর নাম আবার হুগলি, কি নাম হলো হুগলি নদী, তোমরা ভালো করে জানো হুগলি নদী, ঠিক আছে। দেখো কি বলছে, ব্যাপারটা হচ্ছে নিম্নগতি যেই পড়লো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে দুই ভাগে ভেঙে গেল, একটা ভাগ পদ্মা নামে বাংলাদেশ চলে গেল, একটা ভাগ দক্ষিণের দিকে নেমে গেল, যেটা নাম হলো ভাগীরথী। আবার ভাগীরথী নদীর শেষ অংশ মানে এইসব জায়গার নাম পড়ে হলো হুগলি, ঠিক আছে, বুঝতে পারছো গঙ্গা নদী। এবার দেখো
আচ্ছা, এইটুকু আর কি লেখার দরকার আছে? কিছু লেখার দরকার নাই তো, আমরা বুঝে গেলে ঠিকই যে মুর্শিদাবাদের ধুলিয়ানা গেছে 2 ভাগে ভেঙে গেল, লিখে দিবে এটা বই থেকে। মুর্শিদাবাদের ধুলিয়ানা গেছে 2 ভাগে ভেঙে গেল, একটা ভাগ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করলো, একটা ভাগ তোমার ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবেশ করলো, এবং শেষ অংশের নাম হয়ে গেলো হুগলি। ঠিক আছে, এবার দেখো কি বলছে, মোহনার কাছে গঙ্গা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। এইসব জায়গাতে অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে, এইসব জায়গাতে অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে, বুঝলে? এইসব জায়গাতে অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে, এইসব জায়গাতে অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে, যেটাকে বলে সুন্দরবন বদ্বীপ। কি নাম বলে? সুন্দরবন বদ্বীপ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুন্দরবন বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, কে সৃষ্টি করেছে? গঙ্গা নদী। গঙ্গা ব্রহ্মপুত্রের সাথে মিশে সৃষ্টি হয়েছে, এখানে নদী আছে, ব্রহ্মপুত্রের সাথে এসে সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে তোমরা শুধু মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? সুন্দরবন বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, আমাদের গঙ্গা নদী কমপ্লিট। এবার তোমাদের একটু বোঝানোর জন্য সিন্ধু নদীটা আমি হালকা করে বুঝিয়ে দিই। সিন্ধু নদী তেমন কিছু তোমাদের বইয়ে দেওয়া নাই, সেভাবে দেওয়া নেই, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সিন্ধু নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে? দেখো, সিন্ধু নদী এখানে একটা জায়গা আছে মানস সরোবর। কি জায়গার নাম আছে? মানস সরোবর। ঠিক আছে, কোথায়? এই জায়গাটার নাম আছে মানস সরোবর। সিন্ধু নদী, কি নদী? সিন্ধু নদী। ওকে, সিন্ধু নদী। ঠিক আছে, দেখ এখানে একটা জায়গা আছে মানস সরোবর, একটা হিমবাহ আছে, সেখান থেকে উৎপন্ন হয়ে এই গতিপথটা দিয়ে গিয়ে তোমার আরব সাগরে পড়ে গেছে। এটার নাম কি? আরব সাগর না? অ্যারাবিয়ান সি। এটার নাম কি? আরব সাগর। এটার নাম কি? বঙ্গোপসাগর। এখান থেকে উৎপন্ন হয়ে এটা দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে আরব সাগরে পড়ে গেছে। ঠিক আছে, এটা হলো সিন্ধু নদী। কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন হয়েছে তোমার কৈলাস, এখানে একটা রেঞ্জ আছে কৈলাস রেঞ্জ। তোমরা যখন হিমালয় যে ভিডিও পড়েছিলাম, সেখানে রেঞ্জগুলো যখন পড়েছিলাম, কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ, কৈলাস রেঞ্জ একটা রেঞ্জ আছে, যেটার নাম হলো তোমার মানস সরোবর। মানস সরোবরের কাছে তোমার রেঞ্জ মানে পর্বত। মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে এটা দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে আরব সাগরে পড়ে গেছে। এটা হলো সিন্ধু নদী। ঠিক আছে, সিন্ধু নদী হলো গতিপথ। এটুকুটা কত বড় আছে? 2880 কিমি। কত? 2880 কিমি। কিন্তু ভারতবর্ষে কতটা আছে? পুরোটা হলো 2880 কিমি, কিন্তু ভারতবর্ষে শুধু আছে 809 কিমি। কত? শুধু 809 কিমি। ভারতবর্ষে কত আছে? শুধু 809 কিমি। ঠিক আছে, ভারতবর্ষে কত আছে? 809 কিমি। ওকে, মনে থাকবে। তোমার মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিম দিকে গেছে। দেখো, উত্তর পশ্চিম দিকে এটা দিকটা উত্তর পশ্চিম দিক, তো উত্তর পশ্চিম দিকে গিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আবার জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে আরব সাগরে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে আরব সাগরের মধ্যে দিয়ে পড়ে গেছে। ঠিক আছে, এর কিছু উপনদী আছে, যেগুলোর নাম দেখো দেওয়া আছে তোমাদের। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। ঠিক আছে, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। ঠিক আছে, এরকম কিছু আছে ওর এখানে, দেখে নিবে। এখান দিয়ে গেছে একটা নদী, এভাবে করে এভাবে করে কিছু তোমার এর ইগুলো আছে, কি বলে, উপনদীগুলো আছে, অনেকগুলো উপনদীগুলো এটা দিয়ে গিয়ে এভাবে করে গিয়ে পড়েছে। এই কিছু উপনদী, এগুলো বুঝলে। এটার নাম হলো তোমার চিনাবে বাংলা কি দিয়েছে তোমাদের বই? চন্দ্রভাগা, আই থিঙ্ক চন্দ্রভাগা। এটা মনে রাখবে, সমস্ত উপনদীগুলি কিন্তু চন্দ্রভাগাতে গিয়ে পড়েছে, আর চন্দ্রভাগা একাই গিয়ে আবার সিন্ধু নদীতে পড়েছে। ঠিক আছে, দেখো, সিন্ধু নদী হলো এটা বড়টা, আর একটা নদী হলো চন্দ্রভাগা, এটা নদী হলো সিন্ধু নদী। ঠিক আছে, এখান থেকে উৎপন্ন এটা দিয়ে চলে গেছে, আর একটা নদী চন্দ্রভাগা এখানে উৎপন্ন হয়েছে, এখান থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদীতে পড়েছে। আর বাকি সমস্ত যে উপনদীগুলো আছে, তোমার এটা হয়ে গেলো ঝিলাম, যেটাকে বাংলায় কি বলছে তোমাদের? আই থিঙ্ক বাংলা নামটা মনে পড়ছে না আমার। তারপরে এখানে হয়ে গেলো চন্দ্রভাগা, তারপরে হয়ে গেলো ঝিলাম নদী আছে, তারপরে তোমার হয়ে গেলো বিতস্তা নদী, ব্যাস নদী, তারপরে হয়ে গেলো তোমার শতদ্রু নদী, এটা হলো শতদ্রু, এখানে যে ব্যাস নদী, ব্যাস, তারপরে রাবি নদী, রাবি নদী দেওয়া আছে তোমাদের বই এখানে? না, রাবি নদী দেওয়া নেই, শতদ্রু, ব্যাস দেওয়া আছে, রাবি নদী দেওয়া নেই। তারপরে হয়ে গেলো চন্দ্রভাগা, তারপরে হয়ে গেলো ঝিলাম নদী। ঠিক আছে, এগুলো নদী সমস্ত মিশে গিয়ে তোমার সিন্ধু নদীতে পড়েছে। এটা ম্যাপ তোমার মনে রাখার দরকার নেই, যদি সিন্ধু নদীর গতিপথ আসে তাহলে তুমি এই ম্যাপটা এঁকে দিও ছোট করে। ঠিক আছে, মেনলি মনে রাখো সিন্ধু নদী তোমার কৈলাস রেঞ্জের, কৈলাস পর্বতে মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। ওকে, আর পড়েছে কোথায়? আরব সাগরে। গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে। ওকে, সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 880, আর তোমার ভারতবর্ষে কয়টুকু? 809। এইটুকুটা মাত্র ভারতবর্ষে আছে। সিন্ধু নদীর কয়েকটি উপনদীর নাম হলো চন্দ্রভাগা, বিতস্তা, তারপরে তোমার হলো তারপরে হয়ে গেলো তোমার ইরাবতী, বিপাশা। ঠিক আছে, এইগুলো হয়ে গেলো সিন্ধু নদীর কিছু উপনদী। ঠিক আছে,
এখানে তোমাদের কমপ্লিট করলাম আমি গঙ্গা আর সিন্ধু নদী সম্পর্কে। এরপরে নদীতে ব্রহ্মপুত্র নদী আর দক্ষিণ ভারতে কিছু নদী ডিসকাস করবো, ঠিক আছে? ধন্যবাদ।